নিত্য নতুন শর্ত দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটে ফেলছে একটি গোষ্ঠী, মন্তব্য তারেক রহমানের। দলগুলো সতর্ক না হলে অপশক্তির কাছে আত্মসমর্পণের শঙ্কা। জুলাই সনদে বিএনপির নোট অফ ডিসেন্টে স্বৈরাচারের লক্ষণ দেখছে জামায়াত। দলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সোমবারের মধ্যে মির্জা ফখরুলের জবাব চান তাহের। সংস্কার ভেস্তে দিতে চায় এক দল, আরেক দলের নির্বাচন পেছানোর চেষ্টা দেখছে এনসিপি। শাপলা কলি প্রতীক নেয়ার ঘোষণা, গণভোটের সময় নিয়ে সরকার ইসিতে আস্থা। এবং বৃষ্টিতে হেলে পড়েছে পাকা ধান, পানির নিচে আলু, পেঁয়াজ, রসুন সহ রবি শস্য। দিশেহারা দিনাজপুর, নওগাঁ, জয়পুরহাট সহ বিভিন্ন জেলার কৃষক, ক্ষতিগ্রস্ত সহায়তায় কৃষি বিভাগ। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শাহজান। নতুন নতুন শর্ত দিয়ে গণতন্ত্রের পথকে সংকটাপন্ন করছে একটি গোষ্ঠী। রাজনৈতিক দলগুলো এই কৌশল বুঝতে না পারলে আত্মসমর্পণ করতে হবে অপশক্তির কাছে। রোববার বিকেলে রাজধানীর বনানীতে বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ সতর্ক বার্তা দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বলেন, বিএনপির বিজয় ঠেকাতে শুরু হয়েছে সংঘবদ্ধ অপচেষ্টা। প্রবাসী সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির শীর্ষ নেতারা। রাজধানীর বনানীতে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার শুরু হয়েছে। গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। তবে বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। দেশের স্বার্থে ছাড় দিয়ে হলেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা এবং সরকারকে সহযোগিতা করেছে বিএনপি, এমনটা জানিয়ে তারেক রহমান বলেন, এরপরও নতুন নতুন শর্ত দিয়ে গণতন্ত্রের পথকে সংকটাপন্ন করেছে একটি গোষ্ঠী। রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে তিনি বলেন, কৌশল বুঝতে না পারলে অপশক্তির কাছে করতে হবে আত্মসমর্পণ। প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে। এর পরিণতি সম্পর্কেও আমাদেরকে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন। কৌশল এবং অপকৌশলের মধ্যে আমরা পার্থক্য বুঝতে ব্যর্থ হলে কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্থনের পথে হাঁটতে হয় কিনা বাংলাদেশের এই মুহূর্তে মাঠে থাকা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই। আগামী নির্বাচন ঘিরে দল মনোনীত প্রার্থীদের নাম শিগগিরই ঘোষণা করা হবে জানিয়ে নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার নির্দেশনা দেন তারেক রহমান। শীঘ্রই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দেব দলের পক্ষ থেকে। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন। আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে। দলের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসাবে গণ্য করবেন। বর্তমান সময়েও নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নারী ও শিশুদের নিরাপত্তায় রাষ্ট্র উদাসীন থাকতে পারে না। রাষ্ট্র অবশ্যই উদাসীন থাকতে পারে না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অবশ্যই দেশের শত্রুরা মাথা চারা দিয়ে উঠতে শুরু করেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেছেন, সামাজিক মাধ্যমে মিথ্যাচার করে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানিয়েছেন, জুলাই সনদ ইস্যুতে বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে বর্তমান সরকার টিকতে পারবে না। পরিস্থিতি মোকাবেলায় ধৈর্য ধারণ করে এই সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তার। জুলাই সনদের সুপারিশমালা উপস্থাপনের পর থেকে জাতীয় নির্বাচন ও গণভোট ইস্যুতে সরগরম দেশের রাজনীতি। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো দিচ্ছে পাল্টাপাল্টি বক্তব্য।
এমন পরিস্থিতিতে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সামনে রেখে যৌথ সভা করে বিএনপি। বৈঠক শেষে ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এবছর দিবসটি উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। আমরা ১০ দিনব্যাপী কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচিতে ৫ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের মধ্য দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, মিসইনফরমেশন, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। এদিন সকালে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে জুলাই সনদ ইস্যুতে চলমান বিতর্কের বিষয়ে সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, প্রতিবাদের ভাষা হিসেবে মাঠে নেমে সরকারকে হুমকিতে ফেলতে চায় না তার দল। 7 জন কমিশনার যে প্রতারণা করছে এটা সাধারণ মানুষও বুঝছে। যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেইভাবে প্রতিবাদ করছি। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সম্ভব। তাই অত্যন্ত ধৈর্যের সাথে, গণতন্ত্রের সাথে এবং দেশের শান্তিপূর্ণ অবস্থা যাতে বিরাজমান থাকে এবং একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই এই সরকারের মাধ্যমে সম্পন্ন। রাষ্ট্র ক্ষমতায় আসার জোরালো সম্ভাবনা থাকায় বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত আছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জামায়াতকে নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে সোমবারের মধ্যে মির্জা ফখরুলের ব্যাখ্যা চেয়েছে দলটি। বিএনপির সংস্কারের পাশাপাশি জামায়াতের বিরোধিতা করছে বলেও অভিযোগ দলটির। জুলাই সনদে বিএনপির নোট অফ ডিসেন্টে স্বৈরাচারের লক্ষণও দেখছে দলটি। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নির্বাচনের দিন নাকি আগে, এই নিয়ে মুখোমুখি অবস্থানে প্রধান রাজনৈতিক দলগুলো। উদ্ভূত পরিস্থিতিতে জামায়াত ইসলামীর দায় কতটা তা পরিষ্কার করতেই রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নেতারা। অত্যন্ত হতাশভাবে আমরা দেখছি বিএনপির নানা অভিযোগ নাকচ করে দিয়ে সোমবারের মধ্যে এই বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার মতে, বিএনপি উস্কানি দিলেও কোনো বিরোধিতায় যেতে চায় না জামায়াত। সংস্কারের বিরোধিতার সাথে সাথে জামাত ইসলামীকে টার্গেট করে বিরোধিতা করা শুরু করে। তাহলে কোনটা মিথ্যা বললাম এ কথা আমাদের জানার অধিকার আছে। আমি ফখরুল সাহেবকে অনুরোধ করব, উনি আগামীকালের ভিতরে বা ওনার সময় মতো জামাত ইসলাম কোন কোন পয়েন্টে মিথ্যা বলছে এটা জাতির কাছে পরিষ্কার করবে। জামায়াত প্রশ্নে বিএনপি এখন আওয়ামী লীগ কায়দায় বয়ান তৈরি করছে অভিযোগ করে তাহের বলেন, তারা কখনো মুনাফিকি করেননি। জামাত ইসলামী কখনোই মুনাফিকি করে না। জামাত ইসলামী কখনোই কারোর সাথে কোনো প্রতারণা করে না। যারা জামাত ইসলামকে এরকম শব্দ নিয়ে আজকে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা যদি কোনো দলের প্রতিনিধিত্ব করেন সেইভাবেও আমরা ওপেন ডিবেট করতে রাজি আছি। এর আগে বিকেলে কাকরাইলের এক সেমিনারে তাহের বলেন, কারো চাপে মাথা নত না করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে সরকারকে। সেখানে রিফর্মসে ছিল প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হইতে পারবে না। কোনো ব্যক্তি একাধারে হোল লাইফ টাইমে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। এটার বিরোধিতা করা মানে কি, যে ওনারা আবারও স্বৈরাচার হওয়ার একটা চিন্তাভাবনা মাথায় আছে। জামায়াতের অন্যতম নীতি নির্ধারক এই নেতা মনে করেন, বর্তমান যে সংকট তৈরি হয়েছে তার দায় অকৃতজ্ঞ রাজনীতিকদের। আনার ষড়যন্ত্র করে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। একদল সংস্কার ভেস্তে দিতে চায়, আরেক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, গণভোটের সময়সূচি সরকার ও ইসির সক্ষমতার উপর ছেড়ে দেওয়া উচিত। এনসিপি এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, চলতি মাসেই প্রকাশ করা হতে পারে প্রার্থী তালিকা। রোববার সকালে রাজধানীর রূপায়ণ টাওয়ারের নিজস্ব কার্যালয়ে চলমান রাজনৈতিক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোটের তারিখ মুখ্য বিষয় নয় মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের আগে গণভোট হলে ভালো, তবে নির্বাচনের দিন হলেও সমস্যা নেই। তবে চলতি মাসের মধ্যেই জুলাই সনদের আদেশ জারি করার আহ্বান জানান তিনি। গণভোট ইলেকশনের দিন হতে পারে, ইলেকশনের আগেও হতে পারে, তবে এটা কোনো মেজর ইস্যু বলে আমরা মনে করি না। বরং এটা সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত
নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত, তাদের ক্যাপাসিটি কতটুকু আছে আইন শৃঙ্খলা থেকে শুরু করে। তবে যদি আগে করা সম্ভব হয় এটা আগে হলে ভালো। দ্রুত সময়ের মধ্যে, এটা এই মাসের মধ্যেই এই আদেশ জারির বিষয় থেকে আদেশ জারিটা হয়ে যাওয়া উচিত। গণভোটের অজুহাত থেকে বেরিয়ে সংস্কার নিয়ে ভাবার আহ্বান নাহিদ ইসলামের। তিনি বলেন, এক দল নির্বাচন পেছাতে চায় এবং আরেক দল সংস্কার। বিএনপি তো পুরো ঐক্যমত্য কমিশনের শুরু থেকে মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এই বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা, দুরভিসন্ধি আছে কিনা। ফলে একদল সংস্কারকে ভিস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। নির্বাচনে আপাতত এককভাবে 300 আসনের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। এ মাসেই প্রকাশ করা হতে পারে প্রার্থীদের তালিকা। এখন পর্যন্ত আমরা 300 আসন ধরেই আগাচ্ছি। আমরা হয়তো এই মাসেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করলেই তখন আসলে আমাদের কে কোথা থেকে দাঁড়াচ্ছে এটা দেখতে পারবেন। সংস্কারের বিপক্ষে যদি কোনো দল অবস্থান নেয় তাহলে নির্বাচনের জয়ের প্রশ্নই আসবে না, বরং রাজনীতি থেকেই তাদেরকে হারিয়ে যেতে হবে। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা নিয়ে কেউ আতঙ্কিত হলে বোঝা যাবে তারা ষড়যন্ত্রের পায়তারা করছেন। মেজর ইস্যু বলে আমরা মনে করি না। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। অবশেষে শাপলা কলি প্রতীক নিতে রাজি এনসিপি। সিসির সঙ্গে বৈঠকের পর প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারির আহ্বান জানিয়েছে দলটি। এদিকে ইসি সচিব জানান, দেশে এখন মোট ভোটার 12,76,00,000-এর বেশি। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 18 নভেম্বর। শাপলা প্রতীক নিয়ে এনসিপি ও ইসির অনড় অবস্থানের অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার প্রতীকের তালিকায় শাপলাকলি অন্তর্ভুক্ত করে কমিশন। এর 2 দিন পর রোববার কমিশনে হাজির দলটির 3 সদস্যের প্রতিনিধি। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে 1 ঘণ্টার বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, নির্বাচনের সময় ঘনিয়ে আসায় প্রতীক নিয়ে আর পড়ে থাকতে চান না তারা। এ কারণে শাপলাকলিতেই রাজি হয়েছে এনসিপি। আমরা শাপলাকলি নিব, বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি। কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে। তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে দ্রুত গতিতে যাতে এনসিপির যে নিবন্ধন প্রক্রিয়া এটা সম্পূর্ণ করে ধানের শীষ এবং শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। ইসিকে ইঞ্জিনিয়ারিং কমিশন আখ্যা দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, জোটের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। যে কোনো দলের নির্বাচন প্রতীক কোনো নমিনেশন বাণিজ্যের প্রতীক হতে পারে না। আমরা এটাকে নির্বাচন কমিশন বলতে পারি না বা ইলেকশন কমিশন বলতে, এটাকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারি আমরা। এই ইঞ্জিনিয়ারিং কমিশনে এসেছি, এখানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং হচ্ছে। আমরা আপাতত এখনো জোটের কোনো চিন্তা করি না। তবে আমরা বলেছিলাম যদি বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো ছেড়ে আসে এবং সংস্কারে তারা পক্ষে থাকে, সেটাও আমরা ভেবে দেখবো। আবার যদি জামাত ধর্মীয় ফেসিবাদ এবং ধর্মীয় যে বিভাজনের সৃষ্টি রাজনীতি বাংলাদেশে করতেছে সে জায়গা থেকে সরে আসে, সেটাও আমরা ভেবে দেখব। পরে ইসি সচিব ব্রিফিংয়ে জানান, নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 18 নভেম্বর। বর্তমানে বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। 1 সেপ্টেম্বর থেকে আমরা 31 অক্টোবর পর্যন্ত এটা বেড়েছে 13,04,880 জন। প্রবাসীদের ভোটার করতে 16 নভেম্বর অ্যাপ চালু করবে ইসি। ধন্যবাদ। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের মামলায় হাসানুল হক ইনু ও মাহবুবুল আলম হানিফ সহ 5 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র, উস্কানি, পরিকল্পনা এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে আনা হয়েছে। জুলাই আন্দোলন চলাকালে এক ফোনালাপে হাসানুল হক ইনুকে শেখ হাসিনা বলেছিলেন তারা রণক্ষেত্রের সাথী। সে সময় আন্দোলন দমনে শেখ হাসিনাকে পরামর্শ দিতে শোনা যায় হাসানুল হক ইনুকে। কিভাবে দমন পীড়ন চালানো যায়, ব্লক রেড দিয়ে কিভাবে আন্দোলনকারীদের গ্রেফতার করতে হবে তার পথও বাতলে দিয়েছিলেন আওয়ামী লীগের জোট সঙ্গী জাসদ নেতা ইনু। রোববার ষড়যন্ত্র, উস্কানি, পরিকল্পনা এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই ট্রাইব্যুনাল কুষ্টিয়ার আরেক হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ আওয়ামী লীগের 4 নেতার বিচার শুরুর আদেশ দেন। তিনি বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, ছাত্রদেরকে সহিংস, ছাত্রদেরকে সন্ত্রাসী, জামাত, শিবির, বিএনপি এগুলো বলে তাদেরকে হত্যা করাটা যে যৌক্তিক বা বৈধ এই ধরনের একটা ইমপ্রেশন তৈরি করেছেন।
এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করে ইনু বলেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। চিফ প্রসিকিউটর বলেন ইনুর দাবি আমলে নেয়ার সুযোগ নেই। উনি বলছেন মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার এবং উনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে ঘোষিত নীতি, যেখানে সরকার নিজেই বলেছে অনেক গায়েবী মামলা হয়েছে, তো উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন। সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই তাকে প্রমাণ করতে হবে তিনি নির্দোষ, আর প্রসিকিউশন প্রমাণের চেষ্টা করবে তিনি দোষী। এই প্রশ্নের জবাবে তিনি একটা জবাবই শুধু দিতে পারবেন, সেটা হচ্ছে উনি দোষী না নির্দোষ। এর বাইরে তিনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন এগুলো আমলে নেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার 13তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 60 জন আহত হয়েছেন। এ সময় দোকানপাট ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। রোববার বিকেলে ভোলার হামিরদি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে তারা। চলে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় অন্তত 40 জন আহত হয়। এছাড়াও 15টি বসতবাড়ি ও দোকানপাট ভাঙচুর করে দুর্বৃত্তরা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানীর উত্তর বাড্ডার একটি ভবনে গোডাউন থেকে নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ভবনে অবস্থিত একটি মাদ্রাসায় কেয়ারটেকার ও পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন নিহত দুজন। 25 অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন তারা। পুলিশ বলছে ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ। রাজধানীর উত্তর বাড্ডা আলীর মোড়ের ভবনের নিচতলার গোডাউনে সকালে মিলে নারী ও পুরুষের অর্ধগলিত লাশ। এলাকাবাসী জানান কিছুদিন ধরে ভবনটি থেকে তীব্র গন্ধ ছড়াচ্ছিল। স্থানীয়দের আপত্তির মুখে বাড়ি পরিষ্কার করতে গিয়ে 3তলা ভবনের নিচতলার গুদামে তাদের বিবস্ত্র অর্ধগলিত লাশ দেখতে পান বাড়িওয়ালা। আজকে সকালে গোডাউনে প্রচন্ড রকম গন্ধ আসতেছে দেখে ওই কেয়ারটেকারে বললো খুলে দেখতে। তো কেয়ারটেকার আবার আঙ্কেলের কাছ থেকে একটা চাবি আছে, ওনার কাছে একটা, ওই চাবি নিয়ে এসে দেখে যে খুলে দেখছে অন্ধকার, লাইট জ্বালানোর পরে দারোয়ান একা ছিল। ওই কেয়ারটেকার একা যে দেখে যে 2টা লাশ পড়ে আছে। মারা যাওয়া যুবকের নাম সাইফুল ইসলাম। তিনি ভবনটির 3য় তলায় থাকা ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসায় কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন। একই মাদ্রাসায় পরিচ্ছন্ন কর্মী ছিলেন নিহত নারী শাকিলা। প্রায় 10-12 দিন আগে থেকে শুনতেছি সাইফুল নিখোঁজ বলতে কি এলাকার মধ্যে নাই, মোবাইল টোবাইল বন্ধ। একটা মেয়ে ছিল, ওই মেয়েরও পাওয়া যায় না, আর সাইফুলও পাওয়া যেতেছে না। অনেকে বলতে মনে বিয়ে শাদী করে লাইছে। তা আমি আবার হুজুররার সাথে যোগাযোগ করলাম যে হুজুর কি হয়েছে ব্যাপারটা। হুজুররা বলতেছে ওদের মধ্যে মনে একটু সম্পর্ক ছিল কিনা তা বলতে পারি না, মনে হয়তো পলায় গেছে। পুলিশ জানায় লাশগুলো গলে যাওয়ায় শরীরে কোনো ক্ষত ছিল কিনা তা বোঝা যায়নি। কি কারণে তাদের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে। না, বডিতে দাগ আইডেন্টিফাই করা যায়নি, কারণ লাশ অর্ধগলিত ছিল, স্কিনের দাগগুলো বোঝা যায়নি। এটা কার এটা এখনো জানা যায়নি, তবে একটা মোবাইল পাওয়া গেছে। লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এবার বিশ্ব ইজতেমা জানুয়ারির পরিবর্তে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও রমজানের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। এবারও তাবলিগ জামায়াতের দুপক্ষের আলাদা ইজতেমা হবে। প্রতিবছর সাধারণত জানুয়ারি মাসে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতের মধ্যে বিরোধের কারণে গত কয়েক বছর ধরে মাওলানা সাদ কান্দলভি এবং মাওলানা জোবায়ের অনুসারীরা আলাদাভাবে আয়োজন করছেন বিশ্ব ইজতেমা। এরই মধ্যে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করায় বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণে সকালে সচিবালয়ে দুই পক্ষের সঙ্গে বৈঠক করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা গণমাধ্যমকে জানান, আসন্ন ইজতেমা অনুষ্ঠিত হবে পবিত্র রমজান ও জাতীয় সংসদ নির্বাচনের পর। নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ইজতেমা উপলক্ষে যে কোনো ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত। ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পর। নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে হয়
তাহলে রমজানে তার হচ্ছে না, রমজানের পরেই হতে হবে। এদিকে সরকার ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সরকার প্রস্তুতি নিচ্ছে বলে প্রশ্নের জবাবে জানান তিনি। নির্বাচন তো ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে করার জন্য সরকার একেবারে প্রতিশ্রুতিবদ্ধ, এভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন পিছানোর এই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই। ইসলামী চিন্তাবিদ ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আসার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রের ব্যাপার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সোমবার থেকে অনুদানভুক্ত ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ প্রক্রিয়া শুরুর আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে অসন্তোষ জানিয়ে অনুদানহীন প্রতিষ্ঠানও জাতীয়করণের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে লং মার্চ অনুদানভুক্ত ও অনুদানবিহীন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের। কিছুদূর এগোলেই তা আটকে দেয় পুলিশ। রোববার বিকেল 5টা পর্যন্ত প্রায় 3 ঘন্টা সড়ক আটকে রাখেন আন্দোলনকারীরা। এর মধ্যেই আলোচনা করতে সচিবালয়ে যান শিক্ষকদের প্রতিনিধি দল। অনুদানভুক্ত মাদ্রাসা জাতীয়করণের আশ্বাস দেয় শিক্ষা মন্ত্রণালয়। এতে অসন্তোষ জানান আন্দোলনকারীরা। বলেন, অনুদানবিহীন মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে। আশ্বস্ত করেছেন সন্ধ্যার পরে অথবা আগামীকাল স্বাক্ষর হবে। আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে এই আন্দোলনরত শিক্ষকদেরকে নিয়ে আমরা বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করব। আজকে আমাদের গেজেট ছাড়া আমরা এখান থেকে যাব না। যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। এদিন শিক্ষকদের সঙ্গে সংহতি জানায় জামায়াত ও গণ অধিকার। মনে করবেন না বন্দুক দিয়ে গুলি চালাবেন, রাবার বুলেট চালাবেন, আর ওই গরম পানি ছিটাবেন, আর এই শিক্ষকরা লেজ গুটিয়ে পড়াবে। পুলিশ যদি লাঠি তোলার চেষ্টা করে আমরা গণ অধিকার পরিষদ পল্টন মোড় অবরোধ করব। মাদ্রাসার শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য এভাবে রাজপথে মানবেতর জীবন যাপন করতে হবে, এটা আমরা এই সরকারের আমলে কামনা করি না। 21 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী শিক্ষকরা। দাবি মেনে না নেয়ায় সোমবার বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন তারা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আগে পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতারা। তারা বলেন, জনগণের স্বার্থ নিশ্চিত না করে কোনো মহাকূট পরিকল্পনা নেওয়া যাবে না। আন্তর্জাতিকভাবে চাপ দিয়ে বুঝে নিতে হবে নদীর হিস্সা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন এবং পরিবেশ নেটওয়ার্কের আয়োজনে সংকটে তিস্তা নদী সমাধানের পথ কি, এই শীর্ষক আলোচনা সভা। রোববার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের সেমিনারে অংশ নেন রাজনৈতিক নেতা, গবেষক এবং পরিবেশ বিশেষজ্ঞরা। তিস্তা সহ দেশের বিভিন্ন নদী নিয়ে ভারতের আচরণ কখনোই বন্ধুসুলভ নয় উল্লেখ করে অখণ্ড নদী চুক্তি বাস্তবায়নে সরকারকে আরও কঠোর হতে আহ্বান জানানো হয়। ভারতকে আপনার বন্ধু মনে হয়েছে, বন্ধুর মতন আচরণ করছে, বন্ধুর সাথে মান অভিমান হয়, আবার সমাধান হয়, একসাথে খাওয়া, চা খাওয়া, আড্ডা সবই হয়। ভারতের সাথে আর কিচ্ছু নাই। তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে নদীকে খাল বানানো হচ্ছে দাবি করে বক্তারা বলেন, এই পরিকল্পনা পুনর্মূল্যায়ন জরুরি। যেখানে কোটি কোটি মানুষের জীবনযুক্ত, জীবিকাযুক্ত, তার বর্তমান ভবিষ্যৎযুক্ত, আমি কেবলমাত্র প্রযুক্তিবিদ অথবা টেকনিশিয়ান অথবা ইঞ্জিনিয়ারদের অথবা কিছু রাজনীতিকদের তাদের চিন্তা মতামতের উপরে পুরো ব্যাপারটা ছেড়ে দেওয়া উচিত না। একটা নদীকে খাল বানিয়ে আমরা যদি সামগ্রিক উন্নয়নের কথা বলি, চোখের সামনে আমি কিন্তু ঝলঝলে অনেক কিছু দেখি, কিন্তু বাংলাদেশে এই যে ঢাকা শহরের অভিজ্ঞতায় দেখি বড় বড় ফ্লাইওভার এখন বলে কি এই ভুল হয়েছে, সে ভুল হয়েছে, ওইটা আবার ভাঙতে হবে। সুতরাং আমাদের বক্তব্য পরিষ্কার, এ ধরনের মহাপরিকল্পনায় যাওয়ার আগে অবশ্যই পুনর্মূল্যায়ন করতে হবে। তিস্তা এবং চট্টগ্রাম বন্দর সহ নানা বিষয়ে সরকার এত তাড়াহুড়া কেন করছে সে প্রশ্ন তুলে বাস্তবায়নের আগে জনগণের স্বার্থ নিশ্চিত করতে দাবি তোলেন অধ্যাপক আনু মোহাম্মদ। যে কোনো মেগা প্রকল্প কিংবা যে চুক্তি দীর্ঘ সময়ের জন্য মানুষকে প্রভাবিত করবে, দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের ভূপ্রকৃতিকে প্রভাবিত করবে, সেই ধরনের চুক্তি প্রণয়নের আগে অবশ্যই জনগণের সম্মতি লাগবে। জনগণের সম্মতি লাগবে, সেটা সরকারের দিক থেকে পরিষ্কার ব্যাখ্যা বিশ্লেষণ লাগবে, এবং সেটার যে পরিণতি সেটা সম্পর্কে সেটার জনগণের এই পুরো অংশগ্রহণ ছাড়া কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
বাংলাদেশ ও চীন যৌথ বিনিয়োগে 2026 সালের জানুয়ারিতে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ। প্রথম 5 বছরে সেচ, ভাঙন বাঁধ, স্থায়ী বাঁধ নির্মাণ গুরুত্ব পাবে 10 বছরের মেগা প্রকল্পে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ের শান্তি নিশ্চিতে সরকারকে উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। রোববার দুপুরে প্রেস ক্লাবের সেমিনারে আলোচকরা বলেন, সন্ত্রাসী গোষ্ঠীর কারণে প্রায়ই অশান্ত হচ্ছে পাহাড়। সার্বভৌমত্ব রক্ষা ও শান্তি ফেরাতে স্থায়ী সেনানিবাস, প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি শান্তি চুক্তি পুনর্মূল্যায়নের পরামর্শ তাদের। শান্তি চুক্তির প্রায় 3 দশক পরও পার্বত্য 3 জেলায় ফেরেনি শান্তি। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর আধিপত্য বিস্তার নিয়ে বারবার উত্তপ্ত হয় পাহাড়ি জনপদ। প্রেস ক্লাবে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের আয়োজনে অশান্ত পাহাড় সার্বভৌমত্বের হুমকি, জাতীয় নিরাপত্তায় করণীয় শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধে তুলে ধরা হয় পাহাড়ের চিত্র। এতে বলা হয়, 1 বছরে ইউপিডিএফ এবং জেএসএস এর মধ্যে 96টি সংঘর্ষে নিহত হয়েছেন 37 জন। বছরে তারা চাঁদাবাজি করে হাজার কোটি টাকা। আলোচকরা বলেন, সশস্ত্র গোষ্ঠীকে বিভিন্নভাবে ইন্ধন দিচ্ছে বিদেশি শক্তি। সার্বভৌমত্ব সুরক্ষিত রেখে পাহাড়ে শান্তি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। আমরা এই বাংলাদেশে কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে দেব না। আমাদের এই পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প নয়, আমরা সেখানে স্থায়ী ক্যান্টনমেন্ট চাই। এই পার্বত্য চট্টগ্রামের প্রকৃত সমস্যা কি আমাদেরকে উদ্ঘাটন করতে হবে। প্রতিবেশী দেশের সঙ্গে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, স্থায়ী সেনানিবাস স্থাপন, অপরাধীদের আইনের আওতায় আনা, সম অধিকার নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। আমাদের পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার জন্য এই বিস্ফোরাতে ভারত চাপ দিবে, আমাদের ব্যথা হবে। যত সরকারই আসছে, কোন সরকার এই সমস্যার সমাধানের ব্যাপারে আন্তরিক ছিল না। এই চাঁদাবাজির একটা অংশ দিয়ে অস্ত্র সংগ্রহ করা, আর যদি এটা আন্তর্জাতিক চক্রান্তের কোনো বিষয় হয় তাহলে তো অস্ত্র এমনি চলে আসে। শান্তি চুক্তিটা একটু রিভিউ করা দরকার, এই শান্তি চুক্তিটা একটু রিভাইজ করা দরকার। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান সেমিনারের বক্তারা। এখনই যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে ভবিষ্যতে বড় বিপদ আসতে যাচ্ছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে সবজি খেতে মাচা ভাঙচুর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয়রা জানান, রোববার সকালে জকিগঞ্জের রসুলপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢুকে সবজি খেতে মাচা ও খুঁটি ভেঙে ফেলেন বিএসএফ সদস্যরা। এ সময় এলাকাবাসীর প্রতিবাদ এবং বিজিবির হস্তক্ষেপে পিছু হটে তারা। অনুপ্রবেশের ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ ও কঠোরভাবে সতর্ক করেছে বিজিবি। এদিকে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন 19 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার। ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ আমদানিতে দুর্নীতির প্রমাণ পেলে চুক্তি বাতিল হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। সবার সহযোগিতা পেলে দুদকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। রোববার দুপুরে সচিবালয়ে আগের সরকারের বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ কালাকানুনের আওতায় থাকা প্রকল্প পর্যালোচনায় উচ্চ পর্যায়ের কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর আদানির বিদ্যুৎ চুক্তি ইস্যুতে কথা বলেন উপদেষ্টা। যে প্রসিজারটা লেট ডাউন আছে, তাই না, ইন দ্য পাওয়ার পারচেজ এগ্রিমেন্টস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্টস, সেই অনুযায়ী আপনার যদি বাতিল করতে হয় সেভাবে করতে হবে। যদি উইদাউট এনি রিজনেবল কজ করা হয় তাহলে অ্যাজ পার দ্য এগ্রিমেন্ট কি করতে হবে, লিকুইডেটেড ড্যামেজ দিতে হবে। মুখের কথাই বললে হবে না যে এই যে ওনারা বললেন যে রিপোর্ট হয়েছে, দুর্নীতি হয়েছে। আদালতকে একটা সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে যে এই দুর্নীতিটা হয়েছে। তো ওই জন্যই আমরা এটা ওই অ্যান্টি কারাপশন কমিশনের সাথে আমরা পূর্ণ সহযোগিতা করব। ইচ্ছা করলেই বলতে পারে না যে এটা চুক্তি বাতিল করা হলো, এটা করা যায় না। চুক্তি বাতিল করার পদ্ধতিটাও চুক্তিতেই লেখা আছে এবং ওইটা আমাদেরকে অনুসরণ করতে হবে। নানা সমস্যায় গেল 1 বছরে বন্ধ হয়ে গেছে 182টি গার্মেন্টস। সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন শুল্ক, এলডিসি উত্তরণ, অগ্নিকাণ্ড সহ কার্গো ভিলেজ সংকট। এতে ত্রয়োদশ কমার পাশাপাশি কমছে কর্মসংস্থান। রোববার বাইং হাউসগুলোর সংগঠন বিজিবি এর আলোচনায় রফতানিকারকদের অভিযোগ, সংকট উত্তরণে সরকারি সহায়তা পেতে বারবারই ব্যর্থ হচ্ছেন তারা। এ সময় বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসা বাধা দূর করার প্রতিশ্রুতি দেন দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী।
সবশেষ 2024 সালে 38.48 বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা বিশ্ববাজারে তৈরি পোশাক শিল্পের প্রায় 7%। যদিও প্রতিনিয়ত নানা সংকট মোকাবিলা করতে হচ্ছে তৈরি পোশাক খাতকে। রোববার রাজধানীতে এক আলোচনা সভায় নানা সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। আমাদের ব্যাংকিং সেক্টরের প্রবলেম, আমাদের কাস্টমস, বন্ড, এই সমস্ত সবকিছু মিলিয়ে যে একটা আনসার্টিনিটি ক্রিয়েট হয়েছে, এই ব্যাপারগুলোতে আমাদের অবশ্যই ফোকাস করতে হবে। আমরা $45 মিলিয়ন শিপমেন্ট করতে গেলে 4 ঘন্টা বিদ্যুৎ থাকে না। $100 মিলিয়ন শিপমেন্ট করবো, 10 ঘন্টা বিদ্যুৎ থাকবে না, গ্যাস থাকবে না। আমাদের সলিডারিটি সেন্টারগুলো আছে, সেগুলো থ্রুতে ট্রেনিং করিয়ে প্রপার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে দেন উই শুড গো ফর দ্য লেবার ইউনিয়ন। সংকট কাটাতে মিলছে না সহায়তা, এমন অভিযোগ করে ব্যবসায়ীরা বলেন রপ্তানি বাড়াতে সরকারের কোনো রোডম্যাপও নেই। বিটিএমএ, বিজিএমএ, বাইং হাউস অ্যাসোসিয়েশন, আমরা 3 জন মিলে আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে $75 বিলিয়ন। আমরা এক্সপোর্ট করি $40 বিলিয়ন। আমাদের স্বপ্ন আছে 50 পার করব, 100 পার করব, কিন্তু সরকারের কোনো উদ্যোগ আছে? ব্যাংকের কারণে আজকে অন টাইমে অনেক ফ্যাক্টরিগুলো ঠিকমতো এলসি ওপেন করতে পারছে না। তার অ্যাকাউন্টে টাকা আছে, তার আছেন, কিন্তু তার ব্যাংকের পলিসি দিতে পারছে না। একটা অর্ডার যখন হারাচ্ছি, সেটা $1 মিলিয়ন হারাচ্ছি না, 5 লাখ, সেইটার রেপুটেশনটা কিন্তু এটা $1 বিলিয়ন চেয়েও বেশি। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আর্থিক খাতে স্থিতিশীলতা, পুঁজিবাজারের উন্নয়ন ও মৌলিক বিষয় সংস্কার না করে এলডিসি উত্তরণ অযৌক্তিক। ব্যবসার বাধা দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। ক্যাপিটাল মার্কেট নাই, আপনার ফাইন্যান্সিয়াল মার্কেট কাজ করতেছে না, আপনার ব্যুরোক্রেসি, সবাই বসে আছে নির্বাচন কবে হবে, কারা ক্ষমতায় আসবে, তারপরে আপনার এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমি নাইবা বললাম, কিসের গ্রাজুয়েশন? একসাথে আপনাকে পোর্ট টার্ন অ্যারাউন্ড কমাতে হবে, ইন্টারেস্ট রেট কমাতে হবে, ডিরেগুলেশন করতে হবে। এভরিথিং হ্যাজ টু বি ডান ইন ওয়ান গো। And it is possible. দুর্নীতি সহ হয়রানি কমাতে ব্যবসায়িক কর্মকাণ্ড অনলাইনে আনার রূপরেখাও বিএনপি দেবে বলে জানান আমির খসরু। এটা কিন্তু ইজ অফ ডুইং বিজনেস শুধু হবে না, আপনাদের কস্ট কমে যাবে। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে কয়েকদিনের বৃষ্টিতে হেলে পড়েছে পাকা আধা পাকা ধান। পানির নিচে আলু, পেঁয়াজ, রসুন সহ রবি শস্য। দিশেহারা দিনাজপুর, নওগাঁ, জয়পুরহাট সহ বিভিন্ন জেলার কৃষক। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। বিস্তীর্ণ দিগন্ত জুড়ে হেলে পড়ে আছে জমির পাকা ও আধা পাকা ধান। কোথাও শাকসবজি, পেঁয়াজ, মরিচ সহ বিভিন্ন রবি শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিতে এভাবেই মাটির সঙ্গে মিশে গেছে কৃষকের স্বপ্ন। জয়পুরহাটের 5 উপজেলায় 469 হেক্টর জমিতে রোপা আমন, আগাম আলু, শাকসবজি, পেঁয়াজ, মরিচ সহ বিভিন্ন রবি শস্য নষ্ট হয়েছে। ভারী বর্ষণের কারণে আলু সব পানির নিচে তলায় যায়, সার, বীজ সবকিছু বাকি নিয়ে আসি। পানিটা শুকায় যাওয়ার পর যোগ অনুশীলন আসলে আবার তারা আলু লাগালেও এখনো তারা আগাম আলুর সুফলটা পেতে পারে। একই অবস্থা শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরের জেলা দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হিলির। অধিকাংশ জমির আমন ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। যেখানে ফলন হয়তো আপনার 20 মণ, বর্তমানে 7-8 মণ, 7-8 মণের মধ্যে খাওয়ার উপযুক্ত না, ফলন হবে না। কারণ এই যে কাঁচা ধান পাকেনি, যেগুলো কলা পাকা হয়ে গেছে সেগুলো দ্রুত কর্তনের জন্য আমরা পরামর্শ দিচ্ছি। টানা বৃষ্টির প্রভাব থেকে রক্ষা পায়নি মানিকগঞ্জের রবি শস্য। পানির নিচে তলিয়ে গেছে মুড়ি কাটা পেঁয়াজ সহ নানা শস্য। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত হেক্টর জমির ধান। ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। পেঁয়াজ হলে 16 আনা ক্ষতি হয়ে গেছে, এরই ধান করা হয়েছে সেটাও ক্ষতি হয়েছে। যে সমস্ত কৃষকের ক্ষতি হবে, ক্ষতির আওতায় আসবে, তাদেরকে আমরা কৃষি প্রণোদনার মাধ্যমে তাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। নওগাঁর মান্দা, নিয়ামতপুর, পত্নীতলা, সাপাহার, মহাদেবপুর, বদলগাছি ও ধামইরহাট উপজেলার প্রায় 14,000 হেক্টর জমির ধান ও 2,000 হেক্টর জমির আলুর বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। লন্ডনগামী একটি ট্রেনে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার ঘটনায় 2 জনকে আটক করেছে ব্রিটিশ পুলিশ। তবে ঘটনাটি সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট নয় বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। শনিবার রাতে ইংল্যান্ডের হান্টিংটনে থেমে যায় ট্রেনটি। পুলিশ জানায়, স্থানীয় সময় রোববার সন্ধ্যা 7:42 প্রথম জরুরি ফোন কল পাওয়ার 8 মিনিটের মধ্যেই 2 সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। দুজনই যুক্তরাজ্যের নাগরিক, একজন 32 বছর বয়সী কৃষ্ণাঙ্গ ব্রিটিশ, অন্যজন 35 বছর বয়সী ক্যারিবীয় বংশোদ্ভূত। এ ঘটনায় মোট 11 জন হাসপাতালে চিকিৎসাধীন, এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক।
আফগানিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির পর অবশেষে তোরখাম সীমান্ত খুলে দিয়েছে পাকিস্তান। সংঘাতের কারণে আটকে পড়া হাজার হাজার আফগান শরণার্থীর পারাপারের জন্য সীমিত আকারে খুলে দেওয়া হয় সীমান্ত। তবে বাণিজ্যিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল রেখেছে দেশটি। এদিকে দুদেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আগামী 6 নভেম্বর ইস্তাম্বুলে বৈঠক অনুষ্ঠিত হবে। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় বৈঠক ফলপ্রসূ হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছে পাকিস্তান। গেল 12 অক্টোবর প্রাণঘাতী সংঘর্ষের পর আফগানিস্তানের সঙ্গে সব সীমান্ত পথ বন্ধ করে দেয় পাকিস্তান। প্রায় 3 সপ্তাহ ধরে সীমান্ত বন্ধ থাকায় হাজার হাজার আফগান শরণার্থী ও শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে, যার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। অবশেষে তোরখাম সীমান্ত ক্রসিং আবারও খুলে দেওয়া হয়েছে। দুদেশের সংঘাত নিরসনে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর স্থানীয় সময় শনিবার বন্ধ থাকা সীমান্ত সীমিত আকারে খুলে দেয় পাকিস্তান। দেশটিতে আটকা পড়া আফগান শরণার্থীদের ফিরে যাওয়ার ব্যবস্থা করতেই এই সীমান্ত খুলে দেওয়া হয়। তবে ভ্রমণকারীদের আপাতত তোরখাম সীমান্ত ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। এমনকি সীমান্ত পেরিয়ে বাণিজ্যিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। দুদেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একটি কার্যকর প্রক্রিয়া নির্ধারণে আগামী 6 নভেম্বর ইস্তাম্বুলে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি। এর আগে ইস্তাম্বুলে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় আলোচনায় অংশ নিয়ে যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্তে পৌঁছায় দুই দেশ। নাসরিন রুমি, সময় সংবাদ। অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। তাদের আক্রমণে আরও 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। টানা 5ম দিনের মতো আকাশ ও স্থল হামলায় কেঁপে ওঠে খান ইউনিস ও উত্তর গাজা। অন্যদিকে যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করে ইসরায়েল মাত্র 24% সহায়তা ঢুকতে দিয়েছে গাজায়। পরিস্থিতি মানবিক বিপর্যয়ের নতুন স্তরে পৌঁছেছে বলে জানায় গাজার প্রশাসন। এদিকে ব্যাংকে নগদ অর্থ না থাকায় উপত্যকার বাজারে চলছে অস্বাভাবিক মুনাফা বাণিজ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তি অবশেষে ঠুনকো প্রমাণিত হলো। চুক্তি অমান্য করে 5ম দিনের মতো শনিবার ভোরে খান ইউনিসে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কয়েকজন নিহত হন। স্থানীয় সূত্র বলছে দিনের বেশিরভাগ সময় জুড়ে ড্রোন হামলা ও গোলাবর্ষণ চলেছে ইয়েলো লাইন সংলগ্ন এলাকায়। গাজা সিভিল ডিফেন্স জানায় ক্রমাগত হামলায় বহু স্থানে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। শুক্রবার উদ্ধারকর্মীরা আগের হামলায় নিহত 22 জনের মরদেহ উদ্ধার করেন। গাজার পশ্চিম তীর জুড়ে নতুন করে হামলার পাশাপাশি ইসরায়েলি দখলদার ও বসতি স্থাপনকারীদের আক্রমণ বেড়েছে। নাবলুসের দক্ষিণে তাল শহরে 3 ফিলিস্তিনি নারীকে মারধর করা হয়। ক্যালকেলিয়ার পূর্বে ফালাতা শহরে জ্বালিয়ে দেওয়া হয় একটি ভবন ও গাড়ি। এদিকে তলকারিম ও হেব্রনে ইসরায়েলি সেনাদের অভিযানে গুলি বর্ষণের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম বলছে এসব হামলা যুদ্ধবিরতি শর্তের সরাসরি লঙ্ঘন। এদিকে যুদ্ধবিরতির পর গাজার অর্থনীতিতে দেখা দিয়েছে ভয়াবহ নগদ অর্থের সংকট। ব্যাংক খুললেও সেখানে নেই নগদ অর্থ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মানুষ ফিরে যাচ্ছে খালি হাতে। কেউ কেউ বাধ্য হয়ে 20 থেকে 40% পর্যন্ত কেটে বেতন তুলছে কালোবাজারিদের মাধ্যমে, যার সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী ও দালাল চক্র। সামান্য অর্থ তুলতেও দিতে হচ্ছে মোটা কমিশন, ফলে মানবিক চাপে পড়েছে সাধারণ মানুষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দালালের প্রলোভনে অবৈধ পথে মালদ্বীপ গিয়ে সর্বশান্ত অনেক প্রবাসী। অনেকের দিন কাটছে বিভীষিকাময়। হাইকমিশন ও বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীরা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। কর্মসংস্থানের আশায় ফ্রি বা ভ্রমণ ভিসায় প্রতিদিনই বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। বর্তমানে সবচেয়ে বেশি যাচ্ছেন মালদ্বীপে। অধিকাংশই ভ্রমণ ভিসা নিয়ে আসলেও দালালের মিথ্যা প্রলোভনে মাথায় তুলে নিয়েছেন ঋণের বোঝা। কিন্তু মালদ্বীপে পৌঁছানোর পর দেখা মিলছে চরম বাস্তবতার। কর্মহীন দিন, আবাসনহীন রাত, এমনকি ন্যূনতম খাবারের টাকাও জোগাড় হচ্ছে না অনেকের। ভুক্তভোগীরা জানান বিদেশে পাঠানোর পর বেশিরভাগ দালালি নিরুদ্দেশ হয়েছেন, বন্ধ করে দিয়েছেন যোগাযোগের পথ। এমনকি অনেক প্রবাসীর পাসপোর্টও হাতিয়ে নিয়েছে অসাধু দালাল চক্রগুলো। এ অবস্থায় দেশে ফেরার রাস্তাও বন্ধ হয়ে গেছে তাদের। দালালে বলছে দোকানের কাজ দিব, আনি আঙ্গরে মাল দিবে। 2 মাস আনি বসায় রাখছে। 2 মাস আমাদের যে কষ্ট হইতে আছে, খানা ফসা ভাত তো আমরা খাইছি। আমি বাংলাদেশের সরকারের কাছে আমার একটাই চাওয়া, আমি যেন নিজ সঠিক বিচারটা
পাই। 8 মাস হয়ে গেছে দালাল খোঁজখবর নেয় না, বাড়ি থেকে টাকা আইনা গেস্ট হাউসের ভাড়া দেওয়া লাগছে, তারপর খানা খরচ দেওয়া লাগছে। দালাল চক্রের শিকার অনেক ভুক্তভোগী হাই কমিশনে অভিযোগের পাশাপাশি দেশে ফেরার ট্রাভেল পারমিট চাচ্ছেন। আমি যেন বাংলাদেশে যাইতে পারি, আমি দূতাবাসের কাছে একটাই আমার আবদার, আমি দেশে যাইতে পারি, এখানে আমি আর থাকবো না, এখানে আমার অনেক অসুবিধা হইতেছে, এখানে আমার একটু দেশে পাঠানোর ব্যবস্থা করে দেন। সমস্যা সমাধানে মালদ্বীপের লেবার রিলেশন অথরিটির সঙ্গে যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। এগুলা আমরা একটা অভিযোগ আমাদের হাই কমিশনে রাখতেছি এবং এখানকার যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে হোমল্যান্ড সিকিউরিটি মিনিস্ট্রি, ওইখানে আমরা তাদের কমপ্লেনগুলো পাঠাচ্ছি এবং এখানে লেবার রিলেশন অথরিটি নামে একটা সংস্থা আছে, তারা এই বিষয়গুলো দেখতেছে। স্বপ্ন নিয়ে মালদ্বীপে যাওয়া প্রবাসী বাংলাদেশিরা এখন দুঃস্বপ্নের চোরাবালি থেকে বের হওয়ার পথ খুঁজছেন। দেশে ফিরতে বাংলাদেশ সরকার ও হাই কমিশনের সহযোগিতাও চেয়েছেন তারা। সময় সংবাদ, মালদ্বীপ। বাংলাদেশের বাইরে পৃথিবীর অন্যতম সমৃদ্ধ বাংলা সংস্কৃতি ও ব্যান্ড সঙ্গীত পরিচর্যার আর পরিবেশনার মঞ্চ হয়ে উঠেছে অস্ট্রেলিয়া। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস ও আর্টসেল অস্ট্রেলিয়া প্রবাসীদের ব্যান্ড সঙ্গীতের উন্মাদনায় ভাসিয়ে চলেছে। SM আমিনুল রুবেলের রিপোর্ট। অন্যান্য দেশের তুলনায় অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা কম থাকলেও বাংলা সংস্কৃতি, কৃষ্টি ও সঙ্গীত চর্চায় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে তারা। তারই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া সফরে দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস ও আর্টসেল। মাসব্যাপী অস্ট্রেলিয়া ট্যুরে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড ও তাসমানিয়ায় স্থানীয় বাংলাদেশি সংগঠনের আমন্ত্রণে কনসার্টে পারফর্ম করে মাইলস ও আর্টসেল। ইতিমধ্যে বেশ কয়েকটি শহর দাপিয়ে সবশেষে সিডনির উইথলাম লেজার সেন্টারে ভক্তদের উন্মাদনায় ভাসিয়েছে ব্যান্ড দল দুটি। কনসার্টে নেচে গিয়ে স্মৃতিময় করে রাখে বাংলাদেশি শিক্ষার্থীরা। সঙ্গে দুই জনপ্রিয় ব্যান্ডের আগমনে অস্ট্রেলিয়ার প্রতিটি বড় শহরে বাড়তি আমেজ যোগ হয়েছে। প্রবাসীদের আনন্দের চাহিদা মেটাতে প্রতি বছর কনসার্ট আয়োজন আশাবাদ ব্যক্ত করেছেন মূল আয়োজক গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। খেলার খবর। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চাওয়া 11 প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ল 3টি। প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পে অর্ডার জমা না দেওয়ার কারণেই তাদের বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। বাদ পড়াদের মধ্যে 2টো পুরনো প্রতিষ্ঠান SQ স্পোর্টস এবং মাইন্ডট্রি, বাকি একটি এবারই প্রথম নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি চাওয়া বাংলামার্ক। আগামী 4 নভেম্বর টিকে থাকা 8 প্রতিষ্ঠানের মধ্যে থেকে এবারের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন মিঠু। যোগ্যতা আসলে যারা ভালো তারাই আসবে, দ্যাট ইজ দ্য যোগ্যতা। যারা খারাপ মন্দের ভালো আসলে আমরা খুঁজছি। চীনের দুঃখ হোয়াংহো আর বাংলাদেশ ক্রিকেটের দুঃখ বিপিএল। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি এতদিনেও পায়নি পেশাদার কোনো রূপ, যে কারণে প্রতিবার একরাশ আশা দেখিয়ে শুরু হলেও কোন আসরের চেয়ে কোন আসর বেশি খারাপ থেকে যায় সেই প্রতিযোগিতা। তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন, যার প্রমাণ বিসিবির আইনজীবীর এই বক্তব্য। প্রমাণটা আরও শক্তপোক্ত করল বোর্ডের কার্যক্রম। এবারের আসরে ফ্র্যাঞ্চাইজি চাওয়া 11 প্রতিষ্ঠানের মধ্যে 3টিকেই বাদ দিয়েছে গভর্নিং কাউন্সিল। মূলত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ফ্র্যাঞ্চাইজি ফির পে অর্ডার জমা না দেয়াতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। এতদিন কাগজে কলমে থাকলেও এবার শুরু থেকেই হার্ডলাইনে বিসিবি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল, গভর্নিং কাউন্সিল 3টি প্রতিষ্ঠানকে ইউআই প্রক্রিয়ার অনুমোদিত নন কমপ্লায়েন্ট হিসেবে চিহ্নিত করেছে। প্রতিষ্ঠানগুলি হলো SQ স্পোর্টস এন্টারপ্রাইজ, বাংলামার্ক লিমিটেড, মাইন্ডট্রি ও রূপসী কংক্রিট লিমিটেড কনসোর্টিয়াম। ইউআইতে যে ডকুমেন্ট দেওয়ার কথা ছিল সেই ডকুমেন্টগুলি ওনারা ইনক্লুডিং পে অর্ডার 2 কোটি টাকা, ইনক্লুডিং পে অর্ডার এইগুলি সহকারে এর জন্য ওনারা কোয়ালিফাই করেন। সময় নেই খুব একটা, দ্রুতই ঘোষণা করতে হবে ফ্র্যাঞ্চাইজিদের নাম। এত তাড়াহুড়াতেও কোনো ভুল করতে চায় না গভর্নিং কাউন্সিল, তাই তাদের স্পষ্ট বার্তা, টিকে থাকা 8 প্রতিষ্ঠান থেকেই দেয়া হবে এবারের ফ্র্যাঞ্চাইজি। তবে শর্ত পূরণ করতে না পারলে রাখা হবে না কাউকেই। আমরা তো বলছি যে 4টা, সেটা আসলে পরে বলতে পারবো, ওটা পরে বলতে পারবো, 4টা, 5টা, 6টা
যেটাই হয় যে আমরা জোর করে টিম নিব না। গত বিপিএল এর চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজি মালিক প্রতিষ্ঠানের সঙ্গে বিসিবির টানাপোড়েন বেশ পুরানো, কিন্তু এবার আর কোনো সুযোগ দিতে রাজি নয় বোর্ড। তাই তো অভিযোগের পাহাড় কমানোর জন্য আইনি পথেই এগোচ্ছে বিসিবি। শন টেট তাদের কাছে প্রায় $37,000 পায়। রোজ ভিউ হোটেল সিলেট তারা প্রায় 17 লক্ষ টাকার একটা ক্লিপ দিয়েছে। তারপরে আপনার আমাদের শেরাটন হোটেল একটা 29 লক্ষ টাকার ক্লেম দিয়েছে। তার কাছ থেকে টাকা রিকভার করার জন্য যত আইনি প্রক্রিয়া কোনোটাই আমরা কোনো কার্পণ্য রাখছি না, উই আর টেকিং ভেরি স্ট্রং লিগ্যাল অ্যাকশন। এবারের বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি দেওয়ার ক্ষেত্রে বিসিবির প্রায়োরিটি দুটো। আর্থিক লেনদেনের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের মেনে চলতে হবে অ্যান্টি ফিক্সিং আইন। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিত্য নতুন শর্ত দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটে ফেলছে একটি গোষ্ঠী, মন্তব্য তারেক রহমানের। দলগুলো সতর্ক না হলে অপশক্তির কাছে আত্মসমর্পণের শঙ্কা। জুলাই সনদে বিএনপির নোট অফ ডিসেন্টে স্বৈরাচারের লক্ষণ দেখছে জামায়াত। দলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সোমবারের মধ্যে মির্জা ফখরুলের জবাব চান তাহের। এবং সংস্কার ভেস্তে দিতে চায় এক দল, আরেক দল নির্বাচন পেছানোর চেষ্টা দেখছে এনসিপি। শাপলা কলি প্রতীক নেয়ার ঘোষণা, গণভোটের সময় নিয়ে সরকার ইসিতে আস্থা। এ ছিল প্রবাসী সময়ের সঙ্গে থাকুন সময়।